আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রেদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। পানি নামতে থাকায় দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, খাবার ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ। পীরখানায় বিদ্রোহ মামলার আসামি ডিএডি আব্দুর রহিমের মৃত্যু ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, আসামির তালিকায় সাবেক সেনাপ্রধান আজিজ সহ আরো 10 জন। যাদের বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের নিয়ে জনগণের সরকার করতে বিএনপির আহ্বান, হাসিনা সরকারের লোকজনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার সমালোচনা। চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 37 দিন পর আবারও মেট্রো রেল চালু হওয়ায় নগরবাসীর স্বস্তি, জরুরি পরিবহন সেবা করার কথা বললেন সড়ক পরিবহন উপদেষ্টা। এবং প্রকৃতি প্রেমিক ইনাম আল হকের 80তম জন্মদিন আজ। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পানি নামতে থাকায় দেশের 11 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও কুশিয়ারা, মনু, গোমতী, মোহরী নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরিস্থিতি এখনও নাজুক। বিশেষ করে ফেনীর পশ্চিমাঞ্চলে পানিবন্দী মানুষের খাদ্য, বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। জানাতুল বাকের কেকার রিপোর্ট। দেশের 11 জেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। 3527 কেন্দ্রে আশ্রয় নিয়েছে অন্তত 3 লাখ মানুষ। বন্যা কবলিত ফেনীর পূর্বাংশে পানি কমে খানিক স্বস্তির খবর মিললেও পশ্চিমাংশে সোনাগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ায় এখনও পানিবন্দী প্রায় 50,000 মানুষ। রয়েছে খাবার সংকট, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ওষুধও তেমন মিলছে না। খেতে পারি না, ওষুধ বন্ধ তো, ওষুধ লওয়ার কোনো ব্যবস্থা নেই। মনে করেন আর 3টা বাচ্চা কে কোনখানে গেছে আমি জানি না। 3 দিন আগে নিয়ে এসছে, এখন এখানে আছে, উপরে তো জায়গা নাই। আর উনি অসুস্থ, আজকে 2 বছর ব্রেন স্ট্রোক করছে। বিভিন্ন সংস্থা টুকটাক যা ত্রাণ নিয়ে আসতেছে, এগুলা দিয়ে আমরা চলতেছি। আমি এই লাইফ আমাদের ঘটনা আমি দেখি নাই। যেমনি হোক আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমাদের হত্যাচার হইল। পর্যাপ্ত পরিমাণ খাওয়া নাই, সরকার থেকে যে খাওয়া দিয়ে দেওয়ার দরকার ছিল এটা কোনো খাওয়া টাওয়া নাই। পূর্বক আছে, মৃত্যু এখনো মরে নাই, কিন্তু খানা পাইতেছে না মানুষ। খানা অনাহারে মারা যাবে অনেক মানুষ। এই দুর্গম অঞ্চলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি ও ত্রাণ পৌঁছেনি। বিমান বাহিনীর 10টি হেলিকপ্টার ত্রাণ সরবরাহ করছে। দুর্গত এলাকায় কাজ করছে 70টি মেডিকেল টিম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিজিবি ও ছাত্র সমাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ফেনীর দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। পরস্পরের সঙ্গে এসব যে তথ্যের আদান প্রদান সেটা হচ্ছে, মানে কোনো জায়গায় ব্লকেজ নেই, কোনো জায়গায় যে বিরাট আকারের সমস্যা তা নেই। ছোটোখাটো অ্যাজ অ্যান্ড ওয়েন উই মুভ অন এই প্রবলেমগুলো যদি অ্যারাইজ করে সেগুলো তাৎক্ষণিকভাবে দূর করা হচ্ছে। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে ফেনীতে আসতেছেন, আপনারা প্রথমে এসে ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন, এসে আমাদের সাথে কথা বলবেন। আমরা সার্বক্ষণিক এখানে আছি, আমাদের একটা দল এখানে সবসময় অবস্থান করছে। যারা আসতেছে তাদেরকে রিসিভ করতেছে। কিছু দল ট্রাফিকের কাজ করছে, কিছু দল সামনে গিয়ে দাঁড়াচ্ছে, যারা আসতেছে তাদেরকে এখানে ভেতরে আসার জন্য ইনফর্ম করতেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘণ্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। গত 24 ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও বান্দরবানের লামায় 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। খাগড়াছড়ি জেলায় প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জান্নাতুল বাকের কেকা, চ্যানেল আই।
স্মরণকালে ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে এখনও হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে 4 জনের। স্বতঃস্ফূর্ত জনগণ শত শত ট্রাকে ত্রাণ নিয়ে গেলেও নৌকার অভাবে প্রত্যন্ত এলাকায় পাঠানো যাচ্ছে না। ত্রাণের পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বন্যা কবলিত মানুষ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। ভারতের সীমান্তবর্তী চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি। 18টি ইউনিয়ন ও 2টি পৌরসভা মিলে জনসংখ্যা প্রায় 6.5 লাখ। স্মরণকালের ভয়াবহ বন্যায় এই উপজেলার 80% মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে ফটিকছড়িতে পৌঁছেছে স্বতঃস্ফূর্ত মানুষ। পর্যাপ্ত পরিমাণ বোট না থাকার কারণে আমরা লোকালয়ে পৌঁছাতে পারতেছি না। নৌকা বা বোট পাচ্ছে না ছোটখাটো, তো এখন আমরা মানুষের ঘরে ঘরে এগুলো পৌঁছাতে পারতেছি না। এখন আমরা পেছনে ফিরে যেতে হচ্ছে। সিন্ডিকেট চলতেছে কিছু, মানে ওরা চাচ্ছে যে আমরা ওদের কাছে হস্তান্তর করি, কিন্তু আমরা সেটা করব না। সরকারের কাছে একটি দাবি থাকবে যে মানুষগুলো পানিবন্দী রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য। তবে নৌকার অভাবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহে বিলম্ব হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ এখন না খেয়ে আছে এবং মানবতার জীবন যাপন করছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, পানিবন্দী মানুষের উদ্ধার এবং ত্রাণ পৌঁছাতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। যে যে এলাকা এফেক্টেড বেশি হয়েছে এবং যেখানে এখনো ত্রাণ পৌঁছায়নি সেসব জায়গায় আমরা ত্রাণ পৌঁছানোর জন্য বিভিন্ন ভলান্টিয়ার জনপ্রতিনিধির মাধ্যমে পৌঁছাচ্ছি। দুর্গতরা বলেছেন, সমন্বয়ের অভাবে শুধুমাত্র সড়কের পাশে ত্রাণ বিতরণ করা হচ্ছে। শহর থেকে শত শত ত্রাণবাহী ট্রাক এবং হাজারো স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে এসেছেন, কিন্তু নৌকার অভাবে তারা সঠিক জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছেন না। চট্টগ্রামের ফটিকছড়ির সোয়াবিল থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ কমাতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে 16টি গেট ও 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার রাত 10টায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ সকাল 8:10 এই গেট খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহির। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। হ্রদের পানি ছাড়ার কারণে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে পিডিবি। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় চাপ কমাতে বাঁধের স্পিলওয়ে সবকটি গেট খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হয়। কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতার উচ্চতা 109 ফুট, MSL 108 ফুটকে বিপদসীমা ধরা হয়। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জন এবং অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে জানতে সৈয়দ অদিতের সাথে যোগাযোগের চেষ্টা করছি। অদিত, আপনি তো সিএমএম আদালতে রয়েছেন, তো শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে মামলা বিষয়ে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। মামলার প্রধানমন্ত্রী শেখ অদিত, ধন্যবাদ আপনাকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা মামলায় এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে মাহমুদপুর থানায় করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, গ্রেফতার এড়াতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। সেখান থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানী পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদপুর থানায় করা 22 আগস্টের একটি মামলায় সাদেক খানকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে তাদের আদালতে তোলার কথা রয়েছে। এনজিও সরকার নয়, যাদের বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের নিয়ে জনগণের সরকার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে হাফিজউদ্দিন বলেন, শেখ হাসিনা সরকারের 487 দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ভুল করেছে। অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। ভারতে বসে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন। এটি কোনো এনজিও সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার। আমরা যারা গত 16টি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, এমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাদেরকে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যেই 487 জন ওখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন কয়েক হাজার আনসার সদস্য। সকালে সারা দেশ থেকে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয়ের সামনে জড়ো হন। আনসার বাহিনীকে জাতীয়করণ করাই এখন এক দফা দাবি বলে জানিয়েছেন তারা। বৈষম্য বিরোধী সাধারণ আনসারদের ব্যানারে সমাবেশ ও ঘেরাও কর্মসূচি হয়। সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেছেন, তারা চাকরি জাতীয়করণের দাবি করেছিলেন, কিন্তু শনিবার রাতে ডিজি আনসারের নামে তাদের ফোনে একটি খুদে বার্তা দেওয়া হয়েছে, যেখানে চাকরি জাতীয়করণ নয়, আত্মীকরণ কথা বলা হয়েছে। চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আনসার বাহিনীর সাধারণ সদস্যরা। সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে চালু হয়েছে মেট্রো রেল। সকাল 7:10 উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। দীর্ঘ সময় ভোগান্তির পর মেট্রো চালু হওয়ায় খুশি যাত্রীরা। মেট্রো স্টেশন পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টারা বলেছেন, কোনো কারণে যেন মেট্রো চলাচল আর বন্ধ না হয় সে ব্যাপারে সজাগ থাকবে সরকার। লায়লা রশিনের রিপোর্ট। রোববার সকালটা উত্তরা থেকে মতিঝিল আর মতিঝিল থেকে উত্তরার পথে চলাচলকারীদের জন্য ছিল স্বস্তির। এক মাসেরও বেশি সময় পর ঘুরেছে স্বপ্নের মেট্রো রেলের চাকা। কোটা সংস্কার আন্দোলন চলার সময় 18 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় মেট্রো চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। আবারও মেট্রো চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। একটা সুবিধা পাওয়ার পরে সেটা আবারও বেশ কিছুদিন আমাদের কাছ থেকে দূরে ছিল, এটা আমাদের জন্য খুব পীড়াদায়ক ছিল। মেট্রো বন্ধ থাকাতে হচ্ছে ডেইলি অফিসে পানিশমেন্ট খেতে হয়েছে। গত 2টা সপ্তাহ মানে 1 ঘন্টা রাস্তা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লাগছে। বাসে উত্তরা থেকে মতিঝিল যেতে অনেক সময় লাগে, আর কখনো যেন বন্ধ হয় না। সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। দ্রুতই সেগুলো সংস্কার করে খুলে দেওয়ার দাবি যাত্রীদের। আন্দোলনের সময় যে 2টা মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি চাই সরকার যাতে এটা পুনরুদ্ধার করার সঠিকভাবে ব্যবস্থা নেয়। আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত এই ব্যাপারটা, মানে এগুলো আর নষ্ট না করি আমরা, যত যাই হোক। রোববার সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শন করে মেট্রো রেল সচিবালয়ে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, মেট্রো রেলকে জরুরি পরিবহন সেবা করার কথা। মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন, এবং কারণ এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না। মেট্রো রেলের চাকা বন্ধ থাকায় টানা 1 মাসেরও বেশি সময় ধরে যে দুর্ভোগ পোহাতে হয়েছিল রাজধানীবাসীকে, সেই দুর্ভোগ যেন আর না আসে। যতই বিপদ আসুক, মেট্রো রেলের চাকা যেন সচল থাকে, এমনটাই প্রত্যাশা করেছেন রাজধানীবাসী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রেমে কাটিয়ে দিয়েছেন জীবনের প্রায় সবটি সময়। পাখি ভালোবেসে যে মানুষটি বাংলাদেশের উপকূল হাওড়ে এবং পৃথিবীর নানা প্রান্তরে ছুটে বেড়ান, তিনি প্রকৃতি প্রেমিক ইনামাল হক। বাংলাদেশে পাখি ও প্রকৃতি চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই প্রকৃতি প্রেমীদের হাত ধরে।
জন্মদিনে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এই প্রকৃতিপ্রেমী। আফরোজ হাসির রিপোর্ট। বিপন্ন ও বিলুপ্তপ্রায় পাখির আবাসস্থল পর্যবেক্ষণে চষে বেরিয়েছেন দেশ বিদেশের দুর্গম সব এলাকা। দেশে পাখি ও প্রকৃতি চর্চার নতুন অধ্যায়ের সূচনা এই প্রকৃতিপ্রেমীর হাত ধরেই। 1945 সালে কুষ্টিয়া জেলার হিজলবট গ্রামে জন্মগ্রহণ করেন ইনামাল হক। সেখানেই প্রকৃতির সঙ্গে তার প্রথম সখ্যতা। গ্রামে প্রাথমিকের পাঠ চুকিয়ে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে বিজ্ঞানে স্নাতকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1994 সাল থেকে জলচর পাখি শুমারি কাজে যোগ দেন ইনামাল হক। সেই সময়ে জাতীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। গড়ে তোলেন বাংলাদেশ বার্ড ক্লাব। আমার গ্রামটা তখন বন জঙ্গলে ঘেরা একটা গ্রাম। এখন বাংলাদেশে এরকম গ্রাম পাওয়া কঠিন। ওই বন জঙ্গলের ভেতরে আমি বড় হতে পেরেছি 2 বছর। তার কারণে আমার প্রকৃতির প্রতি কিন্তু টান খুবই শক্তিশালী ছিল আজীবন। তার তোলা ছবি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রদর্শনীর পাশাপাশি ভূষিত হয়েছেন দেশ বিদেশের অনেক সম্মানজনক পুরস্কারে। আলোকচিত্রের পাশাপাশি নির্মাণ করেছেন পাখি নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র। 2003 সালে তিনি বাংলাদেশের 19টি গুরুত্বপূর্ণ পাখি সমৃদ্ধ এলাকার একটি ইনভেন্টরি তৈরি করেন, যা আন্তর্জাতিকভাবে গৃহীত। পাখি নিয়ে বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে তার একাধিক গবেষণাধর্মী নিবন্ধ। তার 700 প্রজাতির পাখির প্রমিত বাংলা নামের তালিকা লাভ করেছে জাতীয় স্বীকৃতি। বারংবার বিশ্বের বিচিত্র ও দুর্গমতম স্থানে গেলেও বাংলাদেশের মাটি ইনামাল হককে বেশি টানে। এই দেশের পাখি ও প্রকৃতি সংরক্ষণের কাজকেই তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। এরকম না যে বন্যপ্রাণীর রক্ষার জন্য আমরা আগ্রহী, আমরা আমাদের রক্ষার জন্য আগ্রহী। বন্যপ্রাণীর উপর আমরা এত নির্ভরশীল, অনেকের সেটা জানা নেই। এখনকার তরুণ তরুণীরা অনেকখানি বেশি সজাগ, এটাই সবচেয়ে বড় আশার কথা। আমার মনে হয় এই সংরক্ষণের কাজটা খুব ভালোভাবে এগোবে। জলবায়ু পরিবর্তন হয়ে গেছে এবং বিশ্বের পরিবেশ খুবই বিপন্ন হয়ে গেছে ইতিমধ্যে, এবং আরও হবে সামনে। আমরা যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছি, 10 লক্ষ মানুষ পানিবন্দী হঠাৎ করে, এইরকম বন্যা তো আমরা কোনোদিন দেখিনি। এর চেয়ে তো বেশিই হবে সামনে বছরে, ক্রমাগত এর চেয়ে খারাপই হতে থাকবে। ফলে আমাদের হাতে আবার সময় কম, আমাদের অনেক কাজ করতে হবে। এই নিঃসর্গী জীবনের বাকি দিনগুলো কাটাতে চান বাংলার প্রকৃতির মাঝেই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদ ফিরে এলাম। বিরতির পর বন্যার্তদের সহায়তা এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দুদিনে 1 লাখ মানুষকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যা পরবর্তী পুনর্বাসনে প্রাথমিকভাবে কমপক্ষে 5000 মানুষকে অর্থ সহায়তা ছাড়াও বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। আকস্মিক বন্যায় অসহায় লাখো মানুষ রয়েছেন খাবারের সংকটে। সহায়তায় তাদের কাছে ছুটে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফেনী ও কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় চলছে ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম। ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন। জানিয়েছেন, দুর্গতদের নিয়ে তাদের পরিকল্পনার কথা। প্রথমত আমরা দিচ্ছি 20,000 পরিবারকে শুকনো খাবার। দ্বিতীয় ধাপে এসে আমরা যেটি দিচ্ছি তা হলো 50,000 পরিবারের জন্য ভারী খাবার, অর্থাৎ যেটি রান্না করে খেতে হয় সেরকম খাবার। তৃতীয় ধাপে যেটি আমাদের করার পরিকল্পনা রয়েছে সেটি হলো পানি যখন শুকিয়ে যাবে, অথচ অনেকেরই হয়তো উপার্জন তখনও শুরু হবে না, তাদের জন্য আমাদের 50,000 প্যাকেট থাকবে ইনশাআল্লাহ চাউলের, যেখানে প্রত্যেক বস্তায় থাকবে 25 কেজি করে চাল। পুনর্বাসন কার্যক্রমে আমরা পরিকল্পনা করেছি 5,000 পরিবারকে আমরা 4 বান করে টিন এবং নগদ অর্থ সহায়তা করব।
বন্যা দুর্গত এলাকায় কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী। 3000-এর অধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। আজকেও আলহামদুলিল্লাহ এখন প্রায় 1000-এর মতো স্বেচ্ছাসেবক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। গত আমরা 22 তারিখে প্রায় 3.5 লক্ষ মানুষের অধিক আমাদেরকে একদিনে আমাদের ওয়েবসাইট, বিকাশ অ্যাপ, নগদের অ্যাপ থেকে আমাদেরকে ডোনেশন করছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসায় 10 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় আস সুন্নাহ ফাউন্ডেশন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা ঢলে 7 বছর পূর্ণ হলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে ঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল লাখো রোহিঙ্গা। একসঙ্গে 10 লাখেরও বেশি রোহিঙ্গার ওই ঢলে হঠাৎ দিশেহারা হয়ে ওঠা বাংলাদেশ সেই সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি। কক্সবাজার আর ভাসানচর মিলিয়ে এই মুহূর্তে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এই জনগোষ্ঠী কেবল বোঝাই হয়নি, বরং মাদক ও সন্ত্রাসবাদের কারণে হয়ে উঠেছে ঝুঁকির কারণ। নিটল টাটা, কৃষি সংবাদ। বন্যা কবলিত জেলাগুলোর বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। নোয়াখালী সহ দুর্গত জেলার কাঁচা বাজার ডুবে যাওয়ায় ক্রেতা বিক্রেতা শূন্য বাজারগুলো। বিক্রি না হওয়ায় আড়তে পৌঁছে যাচ্ছে অনেক সবজি। বাজারে নতুন সবজি না আসলে সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার। ফসলি জমি, গাছপালা সহ নদী গর্ভে বিলীন হচ্ছে মাথা গোঁজার শেষ সম্বল বসত ভিটাও। মানবতর জীবন কাটছে ভাঙনের শিকার মানুষের। জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না। খেলার খবর।